পশ্চিমা শত্রুদের সকল নিষেধাজ্ঞাকে তুড়ি মেরে নিজেদের সামরিক শক্তিকে সমৃদ্ধ করে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সিংহ ইসলামিক প্রজাতন্ত্র ইরান। ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে এমন আশঙ্কা প্রকাশ করে পশ্চিমারা, কিন্তু এবার এমনটাই দাবি করেছে দেশটির বিরোধী গোষ্ঠী ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরান, যা সংক্ষেপে NCRI। ইরান গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা উত্তর কোরিয়ার নকশার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এবং ইউরোপে আঘাত হানতে সক্ষম। NCRI এর এক প্রতিবেদনে বলা হয়েছে এসব অস্ত্র দুটি স্থাপনায় তৈরি হচ্ছে, যা মূলত স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে কাজ করছে। NCRI এর মতে তেহরান এই কেন্দ্রগুলোতে পারমাণবিক কর্মসূচি দ্রুততর করছে। তাদের প্রতিবেদনে আরও বলা হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো 3000 কিলোমিটারের বেশি বা প্রায় 1800 মাইল অতিক্রম করতে সক্ষম, যা ইউরোপের বিভিন্ন অংশকে লক্ষ্যে পরিণত করতে পারে। NCRI এর প্রতিবেদন অনুযায়ী ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তথা IRGC এবং উন্নত প্রতিরক্ষা গবেষণা সংস্থা শাহরুদ মিসাইল সুবিধা পরিচালনা করছে, যেখানে পারমাণবিক ওয়ারহেড তৈরি করা হচ্ছে। আর এই ওয়ারহেডে কাহেম 100 ক্ষেপণাস্ত্র সংযোজন করা হবে, যা গ্রিস পর্যন্ত পৌঁছতে পারবে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইরান ইতোমধ্যে শাহরুদ কেন্দ্রে কমপক্ষে 3 বার রকেট পরীক্ষা চালিয়েছে, তবে সরকার এগুলোকে স্যাটেলাইট উৎক্ষেপণ হিসেবে উপস্থাপন করেছে। NCRI এর দাবি IRGC আগামী কয়েক মাসের মধ্যে আরও উন্নত কাহেম 100 রকেট পরিচালনা করতে চায়। দ্বিতীয় পরীক্ষামূলক কেন্দ্রটি সেমনান শহরের দক্ষিণ পূর্বে 43 মাইল দূরে অবস্থিত, যেখানে ইরান সিমোরক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন করছে, যা উত্তর কোরিয়ার নকশার উপর ভিত্তি করে তৈরি। NCRI এর মতে এই কেন্দ্রের কিছু অংশ মাটির নিচে লুকানো এবং 2005 সাল থেকে এটি সম্প্রসারিত হচ্ছে। NCRI আরও দাবি করেছে ইরান এই কর্মসূচিকে গোপন রাখতে দেশটির মহাকাশ কর্মসূচির সঙ্গে যুক্ত করেছে এবং খোমেনি স্পেস লঞ্চ টার্মিনাল প্রতিষ্ঠা করেছে। NCRI এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি সোনা শামসামি বলেছেন, তেহরান আন্তর্জাতিক সম্প্রদায়কে দূরে রাখতে এবং পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সময় কিনতে চাইছে। তিনি আরও বলেন, গত বছর ইসরায়েলের আক্রমণে তেহরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে, যা পশ্চিমা বিশ্বকে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার জন্য একটি সুযোগ করে দিয়েছে। শামসামি মন্তব্য করেন, তেহরান বর্তমানে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। ইরানের শাসক গোষ্ঠী এখন তাদের পারমাণবিক অস্ত্র উন্নয়নে গতি বাড়িয়েছে। তিনি বলেন, এখনই সময় এসেছে এই সরকারের অভ্যন্তরীণ হত্যাকাণ্ড আঞ্চলিক যুদ্ধ এবং পারমাণবিক কর্মসূচির জন্য দায়ী করার। গত বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর চীন ও পাকিস্তান নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বেশ কয়েকটি আলোচনা করেছে। চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করছে বাংলাদেশ, আর এর ফলে ঢাকা ও বৃহত্তর দক্ষিণ এশীয় অঞ্চলে ভারতের প্রভাব ঝুঁকিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, হাসিনার শাসনামলে ঘনিষ্ঠ অংশীদারিত্ব উপভোগ করা দুই প্রতিবেশী বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ পিছিয়ে পড়েছে। হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত তাকে প্রত্যর্পণের জন্য ঢাকার অনুরোধে নীরবতা এবং বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে কথিত ক্রমবর্ধমান সহিংসতার খবরের কারণে সাম্প্রতিক মাসগুলোতে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়েছে। লন্ডন ভিত্তিক নীতি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের এশিয়া প্যাসিফিক প্রোগ্রামের একজন সিনিয়র রিসার্চ ফেলো চিটিগজ বাজপেয়ী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যেসব দেশের সঙ্গে ঐতিহাসিকভাবে কঠিন সম্পর্ক রয়েছে তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করছে, এই বিষয়টি পারস্পরিক সন্দেহকে আরও গভীর করেছে। গত মাসে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বেইজিংয়ে তার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, চীন বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা রক্ষায় সমর্থন করে
করে এমন একটি উন্নয়ন পথ অন্বেষণ করে যা তার জাতীয় অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া বাংলাদেশি জনগণের পছন্দকে সম্মান করে এবং বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা প্রদান অব্যাহত রাখতে ইচ্ছুক বেইজিং। থিঙ্ক ট্যাঙ্ক তক্ষশিলা ইনস্টিটিউশনের চীনকেন্দ্রিক গবেষণা বিশ্লেষক রক্ষিত শেঠি বলেন, ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বেইজিংয়ের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করেছে, বিশেষ করে পরিবেশবান্ধব রপ্তানি বৃদ্ধির জন্য চীনা সৌর প্যানেল কারখানাগুলোকে বাংলাদেশে স্থানান্তরের প্রস্তাব দিয়েছে। চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। 2023 সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের মোট পরিমাণ ছিল 167.4 বিলিয়ন ইউয়ান বা 23.6 বিলিয়ন মার্কিন ডলার, যার বেশিরভাগই বাংলাদেশে চীনা পণ্যের রপ্তানি। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা ক্ষেত্রেও দুদেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। পাকিস্তানের পর বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র ক্রেতা। বাংলাদেশ চীনা J-10C যুদ্ধবিমান কিনে সেনাবাহিনীকে উন্নত করার কথা ভাবছে বলে জানা গেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেশী দেশ ও মিত্রদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বড় প্রতিদ্বন্দ্বী চীনের বিরুদ্ধে কড়া বাণিজ্য ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই প্রত্যাবর্তনকে চিহ্নিত করেছেন তিনি। এই খেলায় ভারতের আশা তারা কিছুটা হলেও এগিয়ে রয়েছে। ভারত গত সপ্তাহে মোটরসাইকেলের আমদানি শুল্ক কমিয়েছে। 1600 সিসির বেশি ইঞ্জিনের হেভি ওয়েট মোটরসাইকেলের উপর শুল্ক 50% থেকে কমিয়ে 30% করা হয়েছে। অন্যদিকে ছোট মোটরসাইকেলের ক্ষেত্রে ওই শুল্ক 50% থেকে কমিয়ে 40% করা হয়েছে। ভারতের বাজারে আমেরিকান হার্লে ডেভিডসন মোটরসাইকেলের প্রবেশের বিষয়টাকে আরও মসৃণ করার জন্য এটা একটা আগাম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এদিকে দিল্লি আশা করছে এই সাম্প্রতিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুল্ক সংক্রান্ত যে কোনো রকম হুমকি এড়াতে সাহায্য করবে। কিন্তু ভারতের দিক থেকে আমদানি শুল্ক হ্রাসের এই সিদ্ধান্ত কি প্রেসিডেন্ট ট্রাম্পকে সন্তুষ্ট করবে বা তার বাণিজ্য সংক্রান্ত পদক্ষেপকে প্রভাবিত করতে পারবে? দিল্লি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তবকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। উত্তরে তিনি বলেছেন, কানাডা এবং মেক্সিকো আক্ষরিক অর্থে যুক্তরাষ্ট্রের দুই অঙ্গ। ট্রাম্প যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন তাহলে সহজেই ভারতের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারেন। প্রসঙ্গত, গত মাসের শেষের দিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টেলিফোনে কথা হয়েছিল। কথোপকথনের সময় মার্কিন প্রেসিডেন্ট ভারতকে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পরিমাণে অস্ত্র কেনার জন্য চাপ দিয়েছিলেন। ন্যায্য বাণিজ্য ভারসাম্য বজায় রাখার বিষয়েও ভারতের উপরে চাপ অব্যাহত রেখেছিলেন। প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে ট্রাম্প ভারতের উপর চড়া শুল্ক আরোপ করেছিলেন। সেই সময় হার্লে ডেভিডসনের উপর 100% আমদানি শুল্ককে গ্রহণযোগ্য নয় বলে ভারতের নিন্দা করেছিলেন। অন্যায্য বাণিজ্য অনুশীলন বলতে প্রেসিডেন্ট ট্রাম্প যা মনে করেন সেই সমস্ত বিষয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। এই বিষয়ে কথা বলতে গিয়ে তাকে বারবার ভারতের প্রসঙ্গ টেনে আনতেও দেখা গিয়েছে। ভারত তার শীর্ষ বাণিজ্য অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত ভোগ করে। 2023 সালে দুই দেশের মধ্যে বাণিজ্য $190 বিলিয়ন অতিক্রম করেছে। 2018 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের পণ্যদ্রব্য রপ্তানি 40% বেড়ে $123 বিলিয়ন দাঁড়িয়েছে। পরিষেবা সংক্রান্ত বাণিজ্য 22% থেকে বেড়ে $66 বিলিয়ন পৌঁছেছে। ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানির পরিমাণ এসে দাঁড়িয়েছে $70 বিলিয়ন। এদিকে রপ্তানিকারক দেশ হিসেবে ভারতের পরিসর বেশ বিস্তৃত। বস্ত্র, ঔষধ এবং ইঞ্জিনিয়ারিং পণ্য থেকে শুরু করে পেট্রোলিয়াম তেল, যন্ত্রপাতি এবং কাটিং করা হীরা অনেক কিছুই ভারত থেকে রপ্তানি করা হয়। শুধু তাই নয়, স্মার্টফোন, অটো পার্টস, চিংড়ি, সোনার গয়না, জুতো এবং লোহা ও ইস্পাত সরবরাহ করে ভারত বিশ্ব বাণিজ্যে নিজেকে একটা মূল খেলোয়াড় হিসেবে তুলে ধরেছে।
শ্রীবাস্তব বলেছেন, এই বৈচিত্র্যময় পণ্যের পরিসর ভারতের বিস্তৃত রপ্তানি ভিত্তিকে শক্তিশালী করে তোলার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তিশালী বাণিজ্য সম্পর্ককেও প্রতিফলিত করে। একসময় বিশ্বের সবচেয়ে সংরক্ষণবাদী অর্থনীতির দেশ ছিল ভারত। 1970-এর দশকে আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী জোসেফ গ্রিকো একে সবচেয়ে সীমাবদ্ধ, জটিল বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ নিয়ন্ত্রণকারী ব্যবস্থা হিসেবে আখ্যা দিয়েছিলেন। এদিকে ভারতে উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়া নীতি চালু করেন। তারপর থেকে শুল্ক আবার বেড়ে 18% দাঁড়িয়েছে। এই অঙ্কটা কিন্তু চীন, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের মতো এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বেশি। বাণিজ্য বিশেষজ্ঞ বিশ্বজিৎ ধর মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট নীতির উপর ভিত্তি করে উচ্চ আমদানি করের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে চান। একই সঙ্গে বড় আকারের মার্কিন ঘাটতি রোখার জন্য বাণিজ্য পুনর্মূল্যায়নও করতে চান। তার এই আমেরিকা ফার্স্ট নীতির নিশানায় রয়েছে ভারত। ধরের মতে, কৃষি বাজারে প্রবেশাধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে রয়ে গিয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সুসম্পর্কের কারণেও কিছুটা সুবিধা মিলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে চলতি মাসে ভারতের প্রধানমন্ত্রী হোয়াইট হাউস সফরে যাওয়ার পর এই বিষয়ে কিছুটা স্পষ্টতা আসবে।